দেখেন, আমরা এই সাম্প্রতিককালে যে ভাঙচুর হয়েছে এটাকে যদি আমরা আরেকটু পিছন দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব যে জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে যদি আমরা শুরু করি, গণ অভ্যুত্থানের সময় এক ধরনের ভায়োলেন্স হয়েছে, যেটা আমরা ধরেন গণভবনে দেখছি যে ভায়োলেন্স হয়েছে, তারা গণভবন ভাঙচুর করছে, তারপরে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করছে, এবং সারা দেশে বিভিন্ন জায়গায় এই জাতীয় ভাঙচুর হয়েছে। তো এটা একটা পর্যায় ছিল, যেহেতু গণ অভ্যুত্থান একটা ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে হয়েছে, সেখানে আপনার শক্তির বিপরীতে শক্তি প্রয়োগ করা বাদে এই গণ অভ্যুত্থান সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো এই জায়গায় এটা লেজিটিমেট ছিল। এরপরে আমরা গণ অভ্যুত্থানের পরে আরও কিছু আমরা ভাঙচুর বা ভায়োলেন্স দেখছি, যেমন ধরেন ধানমন্ডি 32 নম্বর শেখ হাসিনার বক্তব্যের রিয়াকশনে সেখানে তরুণরা গেছে, ভাঙচুর করছে। আপনি এটারও একটা রাজনৈতিক ন্যায্যতা আপনি দিতে পারবেন। এর পরের ভাঙচুরটা আমরা দেখলাম হলো যখন শরীফ ওসমান হাদির শাহাদাতের খবর আসলো, তখন। এবং এই ভাঙচুরটা একটা রিয়াকশনারি ভাঙচুর। ধরেন যে খুব বড় মাপের পলিটিক্যাল লিডার যখন অ্যাসাসিনেটেড হয়, তখন সারা দুনিয়াতেও আমরা আরও এক্সাম্পল দেখছি যে বিক্ষুব্ধ মানুষ তখন ভায়োলেন্সের তার গ্রিভ কিভাবে সে প্রশমিত করবে, এটা ভায়োলেন্সের মধ্য দিয়ে এটা করার চেষ্টা করে। দুনিয়াতে অন্যান্য জায়গায় এটা দেখা গেছে, বাংলাদেশেও এক্স্যাক্টলি আপনার সেই কাজটাই হয়েছে। এর বাইরে আমরা দুই ধরনের ভায়োলেন্স দেখছি। এক ধরনের ভায়োলেন্স হলো রাজনৈতিক ভায়োলেন্স, যে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ বিভিন্ন প্রকার দ্বন্দ্ব এবং অন্যান্য কারণে আমরা দেখছি যে খুনাখুনি হচ্ছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর আরেকটা ভায়োলেন্স আমরা দেখছি যে এখানে আপনার ধর্মীয় অবমাননার কারণে প্রশ্ন তুলে সাধারণ নাগরিকরা আইন হাতে তুলে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা ময়মনসিংহের ভালুকায় একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা দেখছি, যেখানে আপনার একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং তার পরবর্তীতে আগুন দেওয়া হয়েছে, তাকে আগুনে পোড়ানো হয়েছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই পুরো ঘটনাগুলোকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে কয়েকটা ডাইমেনশন আমি দেখব। একটা ডাইমেনশন হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে আইন এবং বিচারের প্রতি মানুষের আস্থা নাই, এই না থাকার কারণে এই জাতীয় ঘটনা ঘটতেছে, এবং আমাদেরকে ধীরে ধীরে আইনের প্রয়োগ এবং বিচারের প্রয়োগকে সামনে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের লিঙ্গারিং ইফেক্ট, যে গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়ায় যেহেতু আমরা শক্তি প্রয়োগ করছি, গণ অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরও আমাদের তরুণদের একটা অংশ মনে করতেছে যে যেই যেই জায়গায় তারা ফ্রাস্ট্রেটেড, যেই যেই জায়গায় তাদের দাবি মানা হচ্ছে না, সেখানে ভায়োলেন্সই একমাত্র পন্থা, যে আর কোনো ভাষায় কথা বললে রাজনীতিতে তাদের অধিকার আদায় হবে না। এরকম একটা পারসেপশন তরুণদের একটা বিশাল অংশের মধ্যে আছে, যে কারণে আমরা এই অকেশনাল ভায়োলেন্সগুলো দেখতেছি। আমাদের এই জায়গাটাতে কাজ করতে হবে। কাজটা হচ্ছে এই, যে আমাদেরকে খুব স্পষ্টভাবে বলতে হবে যে একটা নিয়মতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তন ব্যতিরেকে আর কোনো প্রক্রিয়ায় আমরা এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে যেই জায়গায় নিতে চাই, আমরা সেই জায়গায় নিতে পারবো না। গণ অভ্যুত্থান একটি বিশেষ মুহূর্ত, যেই মুহূর্তে আমি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করার চেষ্টা করতে পারি। কিন্তু আপনি তো প্রতিদিন একটা করে গণ অভ্যুত্থান করতে পারবেন না, প্রতিদিন একটা করে বিপ্লব করতে পারবেন না। এভাবে কোনো সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা সামনে আগায় না। তো আমার বোধ হয় যে এখন আমাদের সময়, যে আমাদের নিয়মতান্ত্রিকতায় ফিরতে হবে, আমাদের গণতন্ত্রে ফিরতে হবে। কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। এটা আপনি দেখেন, ডক্টর মির্জা গালিব, এটা আপনার কখন আপনি অনুধাবন করলেন যে এখন আপনার একটা সময় যে নিয়মতান্ত্রিক একটি অবস্থার মধ্যে আমাদের ফিরে যেতে হবে, নিয়মতান্ত্রিক দেখেন, পদ্ধতির মধ্যে ফিরে আইন যেতে হবে, হাতে কখন তুলে নেওয়া আপনি? যাবে না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা হচ্ছে সকল সময়ের জন্য আইন, ওকে। সকল সময়ের তো জন্য যদি সাধারণ এটা প্রিন্সিপাল। সকল কিন্তু সময়ের জন্য হয়, যদি এটা সকল সময়ের জন্য হয়, তাহলে তো আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম যে এই ভবনগুলোতে হামলা করতে হবে, এই পত্রিকাগুলো বন্ধ করতে হবে, এটা তো শুনে আসছিলাম। তখন কেন আপনারা তো একসময় ছাত্র রাজনীতি করেছেন, এখন কথা বলছেন, তখন কেন আপনি এই এই কথাগুলো বলেননি? তখন কেন আপনাদেরই তো, আপনি তাদের নেতা ছিলেন এক সময়, রাইট? বা আপনাদের ছাত্র শিবিরের যারা বলেছে যে বন্ধ করতে হবে, এরপরে তছনছ করে দিতে হবে, তাদেরকে কেন আপনারা নিরুৎসাহিত করেননি? না, দেখেন, সমাজে যতগুলো ভাঙচুরের ঘটনা হয়েছে, এর কোনো ভাঙচুরের ঘটনাই কিন্তু পূর্ব পরিকল্পিত অবস্থায় সমাজের মধ্যে এটা করতেই হবে এরকম প্রক্রিয়া থেকে হয় নাই। প্রত্যেকটা রিয়াকশনারি হয়েছে। যেমন আপনি ধরেন ধানমন্ডি 32 যখন ভাঙছে, তখন শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে তরুণরা সেখানে গেছে। প্রথম আলো ডেইলি স্টার যখন ভাঙছে, তখন শরীফ ওসমান হাদির আপনার মৃত্যুর সংবাদ আসার পরে সেই অবস্থায় ভাঙছে। তো এইটাকে আপনি একটা রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে যদি দেখেন, আমি এটার সাথে দ্বিমত করব। আমি এটাকে আচ্ছা, দেখতেছি যে তাই যদি হয় তাহলে এখানে ছায়ানট উদীচীকে তছনছ করে দিতে হবে, এটা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি বললেন? দেখেন, দুই ছাত্র শিবিরের দুইজনের এখানে বক্তব্য আসছে, এবং এই হুম। বক্তব্য কিন্তু ওই ঘটনার সময়, আগের না, অ্যাট দ্য মোমেন্ট। এটা কিন্তু আগের বক্তব্য না, জাস্ট এট দ্য মোমেন্ট। যেদিন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের খবর আসছে, এক্স্যাক্টলি ওই দিন
ছাত্র শিবিরের ওকে, দুইজন আপনি নেতা বক্তব্য দিচ্ছেন, না জি আমাকে একটু শেষ করতে দেন প্লিজ। ছাত্র শিবিরের দুইজন নেতা বক্তব্য দিচ্ছেন, এর মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যিনি বলছেন প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়াটা কিন্তু ভায়োলেন্স না, কিন্তু বন্ধ করে দেওয়াটা একটা অগণতান্ত্রিক দাবি। এই দাবি পারফেক্ট না, কিন্তু এটাকে আপনি ভায়োলেন্সের সাথে মিলাইতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বলছে যে প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, সায়নাটকে উল্লেখ করে বলছে এটাকে তছনছ করে দিতে হবে। ওনার এই বক্তব্য আপনার ইমপারফেক্ট, প্রচণ্ড পরিমাণ আপত্তিকর এবং ইনফ্ল্যামেটরি, এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠন এই বক্তব্যকে আপনার এন্ডোর্স করে নাই। কাজে এইখানে আমরা এটাকে এইভাবে পড়বো যে ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল ইনফ্ল্যামেটরি বক্তব্য দিচ্ছে, এই দায়িত্ব নিতে হবে, এবং এই বক্তব্য আচ্ছা, ঠিক না। সেক্ষেত্রে এখন আপনি কি মনে করেন যে এই অপরাধীর বিচার হওয়া উচিত? যারা অবশ্যই বিচার হওয়া উচিত, কেন হবে না, কেন হবে না, ওকে, অবশ্যই বিচার হওয়া তাহলে উচিত। ছাত্র শিবিরে যারা এই কথাটা বলেছে, উস্কে দিয়েছে বা বলেছে, অর্ডার করেছে আমরা বলি, তাহলে তাদেরও কি আসলে বিচারের আওতায় আনা উচিত বলে দেখেন, মনে করেন আপনি কিনা? একটা পাবলিক স্পেসে কেউ এই রেটরিক ব্যবহার করার অর্থ এই না তো যে সে নিজেই ভাঙচুর করতে বলছে অথবা সে গিয়ে ভাঙচুর করছে। তার এই বক্তব্যের যতটুকু দায় দায়িত্ব হবে আপনি ততটুকু দায়ভার তাকে দিবেন। আপনাকে প্রথমে বিচার করতে হবে যে এখানে কারা ভাঙতে গেছে, কারা ভাঙার জন্য সরাসরি বলছে, ভাঙাকে অর্গানাইজ করছে, সেটা পুলিশের ইনভেস্টিগেশনে আসবে, তাই না? আপনার ওখানে ভিডিও ক্যামেরা আছে, যারা ভাঙছে আপনি তাদেরকে দেখতেছেন। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্ব যেটুকু বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের যেটুকু দায়ভার তার উপর পড়বে, সে সেটুকু দায়ভার পড়বে। আপনি তো এটার সাথে দ্বিমত করার কিছু নাই। ওকে, কিন্তু আপনি যদি তাকে আইসোলেটেড করে মনে করেন যে এই ভাঙচুরের পুরোটাই সে করছে, তাহলে এটা তো আর ফেয়ার স্টেট